হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য। এর আগের দিন আমি যে তোমাদের এসিসি হিস্ট্রি অর্থাৎ অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজির যে সাজেশন দিয়েছিলাম, বলেছিলাম যে তোমাদের এখন বড় কোয়েশ্চেনের অ্যান্সার আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, যেহেতু সময় কম এবং এতগুলো প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয়। তাই আমি তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট দেখে নাও। এবার এই বইটা যাদের কাছে আছে তাদের জন্য তো ভালো, তারা দাগ দিয়ে নেবে এইভাবে, এবং যাদের নেই তারা এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে গেলেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তো দেখে নাও, পুরাবস্তু বলতে তুমি কি বোঝো এবং উদাহরণ সহযোগে লেখো। পুরাবস্তু হলো প্রাচীনকালের তথ্যসূত্র, তথ্য বৃত্তান্ত, ইতিহাস, ঐতিহ্য, মানব সমাজের ক্রিয়াকলাপ প্রভৃতির সমষ্টিগত রূপ হলো পুরাবস্তু। এরপর দেখো, প্রত্নতত্ত্ব ও পুরাতত্ত্ব বলতে কি বোঝো। বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকেই পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। আচ্ছা, এখানে একটু বানান ভুল আছে, সেগুলো একটু খেয়াল করবে, আমি বলে দিচ্ছি। প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি ও পুরাতাত্ত্বিক সংস্কৃতি বলতে কি বোঝো। সাধারণ মানবজাতির বস্তুগত অবশেষকে এটা হবে প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি বলা হয়। কোনো মানবগোষ্ঠীর জীবনধারার বিভিন্ন উপকরণগুলি বিচার বিশ্লেষণ করে এক বিশেষ সংস্কৃতির নিদর্শন তুলে ধরা হয়। এরপর বলবে ঐতিহ্য কি। বৃহত্তর অর্থে এটা হবে বৃহত্তর অর্থে ঐতিহ্য হলো উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত, অর্থাৎ যার অতীত আছে এবং সেটাকে বর্তমানে উপভোগ করছি আর ভবিষ্যতের জন্য সংরক্ষণ করছি। প্রাকৃতিক ঐতিহ্য, বস্তুগত ঐতিহ্য, পৌরাণিক ঐতিহ্য, কিংবদন্তি সবই হচ্ছে ঐতিহ্যের অন্তর্ভুক্ত। এরপরের প্রশ্ন এটা, তোমার রাজ্যের দুটি প্রাচীন নগরের নাম বলো, এগুলি কেন বিখ্যাত। তাহলে হচ্ছে একটা হচ্ছে মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত এবং উত্তর চব্বিশ পরগনা জেলার চন্দ্রকেতুগড়। তাম্রলিপ্ত ছিল প্রাচীন বাংলার প্রধান বাণিজ্য নগরী। এখান থেকে পণ্য করমণ্ডল এবং উপকূল হয়ে পাশ্চাত্যে পাড়ি দিত, এবং চন্দ্রকেতুগড় ও আদি মধ্য ভারতের বাংলার গুরুত্বপূর্ণ বন্দর। এরপরের প্রশ্ন দেখো, তোমার রাজ্যের দুটি ঐতিহাসিক প্রত্নকেন্দ্রের নাম বলো। এক হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পাণ্ডুরাজার ঢিবি, আর একটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নিকট রাঙামাটি গ্রামে অবস্থিত শশাঙ্কের রাজপ্রাসাদ। এরপর এটা চলে আসবে এদিকে, এই প্রশ্নটা আমি পরে বলে দিচ্ছি, অন্য দিকে আছে। এটা করো, প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়। গর্ডন চাইল্ডকে প্রত্নতত্ত্বের জনক বলা হয়। তারপরে দেখো, এখানে চলে আসো, কে কবে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন। 1784 খ্রিস্টাব্দে প্রাচ্যের সংস্কৃতি সম্পর্কে গবেষণা ও ভারতের অতীত ঐতিহ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে উইলিয়াম জোন্স কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উইলিয়াম জোন্স কে ছিলেন, আমি কিন্তু বড় কোশ্চেনের মধ্যে দিয়েছিলাম উইলিয়াম জোন্স, এবং হচ্ছে যে জন মার্শাল আছে, জেমস প্রিন্সেপ, আলেকজান্ডার কানিংহাম, এদের সম্পর্কে কিন্তু একটু জেনে রাখা দরকার, এগুলো বড় কোশ্চেনেও আসতে পারে। তো এখন ছোট কোশ্চেনে আগে এরা কারা আগে জেনে নাও। উইলিয়াম জোন্স ছিলেন একজন ব্রিটিশ ভাষাতত্ত্ববিদ এবং প্রাচ্যবাদী পণ্ডিত। তিনি হেনরি কোলব্রুক এবং ন্যাথানিয়েল হ্যালহেডের সাথে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেন। এরপর এখানে চলে আসবে, জেমস প্রিন্সেপ কে ছিলেন। জেমস প্রিন্সেপ ছিলেন একজন ব্রিটিশ প্রাচ্যবাদী পণ্ডিত এবং পরবর্তীকালে তিনি এশিয়াটিক সোসাইটির প্রধান হন, এবং এখান থেকে বলবে 1837 খ্রিস্টাব্দে তিনি অশোকের ব্রাহ্মীলিপি পাঠোদ্ধার করে ইতিহাসের এক নতুন অধ্যায় সংযোজন করেন। এরপর এটা চলে আসো, আলেকজান্ডার ক্যানিংহাম কে ছিলেন। আলেকজান্ডার ক্যানিংহাম ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ। তাকে ভারতীয় প্রত্নতত্ত্ববিদের জনক বলে অভিহিত করা হয়, এবং ক্যানিংহাম সাঁচি, সারনাথ, মাহবোধি মন্দির প্রভৃতি ভারতের প্রাচীন মন্দির সংলগ্ন এলাকার খনন ও আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন। জন মার্শাল কে ছিলেন। জন হারবার্ট মার্শাল ছিলেন ব্রিটিশ ভারতের শ্রেষ্ঠ পুরাতত্ত্ববিদ, এবং 1901 খ্রিস্টাব্দে লর্ড কার্জন কর্তৃক ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের পুনঃপ্রতিষ্ঠিত হলে জন মার্শাল তখন সেখানকার প্রধান অধিকর্তা হিসেবে নিযুক্ত হন, এবং 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই পদে নিযুক্ত ছিলেন। এবং দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় যথাক্রমে হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর খনন করলে ভারতীয় ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা হয়। এটা হচ্ছে তিনি তার নেতৃত্বেই করেছিলেন, তারা দুজন। এরপর এটাই চলে আসবে, ভারতের দুটি বিশ্ব ঐতিহ্যের কেন্দ্রের নাম হচ্ছে কি। আগ্রা দুর্গ এবং নালন্দা মহাবিহার। এরপর এখানে চলে আসো, আইসিও এবং এমওএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন
মনুমেন্টস অ্যান্ড সাইটস 1964 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হলো প্যারিসে। এরপর দেখো এখানে পরের পেজে আসছি, এটা করবে যে ওই আগে যে প্রশ্নটা বলেছিলাম প্রত্নস্থল বলতে কী বোঝো, এর একটি উদাহরণ দাও। প্রত্নস্থল বলতে এমন একটি স্থান যেখানে অতীতের কার্যকলাপ প্রমাণস্বরূপ সংরক্ষণ করা হয়। এর উদাহরণ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পাণ্ডু রাজার ঢিবি। এরপর এখানে চলে আসো, প্রাকৃতিক ঐতিহ্যের উদাহরণ কি? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, সুন্দরবন ন্যাশনাল পার্ক, মিশরের হুইল ভ্যালি এবং হচ্ছে চীনের চেমজিয়াং ফসিল সাইট। তারপরে দেখো ইউনেস্কোর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। এরপর দেখো ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 16 নভেম্বর। এরপর এখানে এসো, বিশ্ব ঐতিহ্য কেন্দ্র বলতে কী বোঝো, এটি কবে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হলো যে সমস্ত ঐতিহ্যবাহী স্থানকে ইউনেস্কোর দ্বারা চিহ্নিত করে বিশ্ব ঐতিহ্যময় স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাহলে 37টি কিন্তু আমাদের ভারতের মধ্যে রয়েছে। এটা হচ্ছে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো পুরাবস্তু এবং শিল্প সম্পদ আইন কি? যে আইনের দ্বারা পুরাবস্তু ও শিল্প সম্পদকে রক্ষার উদ্দেশ্য এবং চোরাচালান অবৈধ বাণিজ্য লোপের উপর গুরুত্ব দেওয়া হয়, তাতে প্রাচীনত্বের দিক থেকে বস্তুটির ঐতিহ্য রক্ষা করা হয় এবং এজন্য 1972 সালে দ্য অ্যান্টিকুইটিজ অ্যান্ড আর্ট ট্রেজার্স অ্যাক্ট প্রণীত হয়েছিল। এরপর দেখো এখানে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ বলতে কী বোঝো? প্রত্নতত্ত্ববিদ্যার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রত্নতত্ত্ব ক্ষেত্র এবং প্রত্নস্থলের ধ্বংসস্তূপ এবং ভূপৃষ্ঠের উপর দণ্ডায়মান স্থাপত্য ভাস্কর্যকে সংরক্ষণ করা। এর উদ্দেশ্য হলো ঐতিহাসিক গবেষক, পর্যটক এবং দর্শনার্থীর সাথে প্রত্নতত্ত্ব এবং স্থাপত্যগুলির থেকে তথ্য লাভ করতে পারেন যাতে এবং দর্শন করতে পারেন, এই কারণেই এটাকে সংরক্ষণ করা হয় আর কি। তারপরে দেখো এখানে চলে আসবে, এটা 1958 সালের ভারতীয় স্মৃতিসৌধ ও প্রত্নতাত্ত্বিক স্থল ও অবশেষ আইন কবে বিধিবদ্ধ হয়? 1958 সালে। এরপর এখানে চলে আসবে মিউজিয়াম ও জাদুঘর কাকে বলে? মিউজিয়াম হলো সেই প্রতিষ্ঠান যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বিজ্ঞান বিষয়ক এবং লোক সংস্কৃতিমূলক নমুনা উপাদান সংগ্রহ করে রক্ষিত করা হয় এবং জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করে সরাসরি শিক্ষার বিস্তার ঘটানো হয়। এটা বিস্তার হবে। এরপর আসছি দেখো এখানে মহাফেজখানা বলতে কী বোঝো? মহাফেজখানা হলো একটি নির্দিষ্ট স্থান যেখানে ঐতিহাসিক তথ্য ও উপাদানসমূহ সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখা হয়। সাধারণভাবে মহাফেজখানার জন্য এই ধরনের তথ্য সংরক্ষণ করা হয় যেগুলি গুরুত্ব আছে। এরপর দেখো পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? হচ্ছে 1910 সালে কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানা প্রতিষ্ঠিত হয়। ইউনেস্কোর পুরো নাম তো এর আগে দিয়েই দিলাম। তাহলে হচ্ছে তোমাদের 6টা মনে হচ্ছে অধ্যায় আছে টোটাল, তার মধ্যে থেকে যেটা ফার্স্ট অধ্যায়, এখানেই যত গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশিরভাগটাই এখানে রয়েছে, তাই আমি এগুলো দিয়ে দিলাম। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি অধ্যায় ধরে ধরে তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি সময় থাকে তাহলে আমি কয়েকটা বড় কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু সম্পূর্ণটা দেওয়া এখন আর সম্ভব নয়। তবে শর্ট কোয়েশ্চেনগুলো আমি সমস্তটাই চেষ্টা করব দিয়ে দেওয়ার। যদি তোমাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।